শুধু সংখ্যা নয়, প্রত্যেকটা বিনিয়োগের পেছনে একটা গল্প থাকে। আর সেই গল্পটা ঠিকভাবে বলার জন্য যে নির্দেশিকা, সেটাই হলো অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 13 বা AS 13। চলুন এই নিয়মগুলো সহজভাবে জেনে নেওয়া যাক। একটু ভাবুন তো, মাঝরাত অফিসের এক কোণায় একজন ফিনান্সিয়াল অ্যানালিস্ট বসে আছেন। তার সামনে একটা জটিল প্রশ্ন, এই যে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও, এটা কি স্বল্পমেয়াদী নাকি দীর্ঘমেয়াদী? মনে হতে পারে এটা একটা ছোট সিদ্ধান্ত, কিন্তু এই একটা সিদ্ধান্তই কিন্তু ফিনান্সিয়াল রিপোর্টের পুরো চেহারাটা বদলে দিতে পারে। আর এটাই আমাদের আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। তো ওই অ্যানালিস্টের জায়গায় নিজেকে রেখে ভাবলে সবার আগে কি জানতে হবে? জানতে হবে যে বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট বলতে AS 13 আসলে কি বোঝাচ্ছে। এই ভিত্তিটা পরিষ্কার না হলে অ্যাকাউন্টিংয়ের জটিল নিয়মগুলো ধরা বেশ কঠিন। সোজা কথায় AS 13 বলছে ইনভেস্টমেন্ট হলো সেই সব অ্যাসেট যা রাখা হয় আয় করার জন্য, যেমন ডিভিডেন্ড, সুদ বা মূলধন বৃদ্ধির জন্য। কিন্তু একটা কিন্তু আছে, ব্যবসার জন্য যে স্টক বা ইনভেন্টরি রাখা হয় সেটা কিন্তু বিনিয়োগ নয়। এই ছোট্ট পার্থক্যটা মাথায় রাখা খুব জরুরি, কারণ এর উপরেই অ্যাকাউন্টিংয়ের পুরো নিয়মটা দাঁড়িয়ে আছে। আচ্ছা, বিনিয়োগ কি সেটা তো বোঝা গেল। এবার ফেরা যাক আমাদের অ্যানালিস্টের কাছে। তার সামনে প্রথম বড় চ্যালেঞ্জটা কি? বিনিয়োগটা কি কারেন্ট মানে স্বল্পমেয়াদী নাকি লং টার্ম? এই শ্রেণীবিভাগটাই অ্যাকাউন্টিং ট্রিটমেন্টের ভিত্তি তৈরি করে দেবে। কারেন্ট ইনভেস্টমেন্ট হলো সেটা যা সহজ করে বললে 1 বছরের কম সময়ের জন্য রাখার পরিকল্পনা থাকে। আর লং টার্ম ইনভেস্টমেন্ট ঠিক তার উল্টো, 1 বছরের বেশি। ব্যাপারটা অনেকটা জানেন, একটা স্বল্পমেয়াদী রোম্যান্স আর একটা সিরিয়াস সম্পর্কের মতো। একটাই উদ্দেশ্য আলাদা, প্রতিশ্রুতি কম, অন্যটাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা। ঠিক তেমনি। বেশ, শ্রেণীবিভাগ তো হয়ে গেল, কিন্তু খাতায় বিনিয়োগের দাম কত দেখানো হবে? শুধু যত দিয়ে কেনা হলো সেটা না, আসল খরচের হিসাবটা একটু আলাদা। এর মধ্যে আরও কিছু জিনিস জড়িয়ে আছে। আসল খরচ বের করার ফর্মুলাটা কিন্তু খুব সোজা। প্রথমে নিলেন কেনার দাম, তার সাথে যোগ করলেন সব ধরনের আনুষঙ্গিক খরচ, যেমন ব্রোকারেজ, ফি, ডিউটি। আর শেষে একটা জিনিস বাদ দিতে হবে, যদি ওই দামের মধ্যে কোনো প্রি অ্যাকুইজিশন আয় ধরা থাকে। এই 3টে ধাপ মেনে চললেই আসল খরচটা বেরিয়ে আসবে। একটা ছোট উদাহরণ দেওয়া যাক। ধরুন একটা কোম্পানি 200 লক্ষ টাকার বন্ড কিনল, আর সেটার জন্য 1 লক্ষ টাকা ব্রোকারেজ দিল। তাহলে তাদের খাতায় বিনিয়োগের খরচ কত দেখাবে? খুব সহজ, 200 যোগ 1 মানে 201 লক্ষ টাকা। কারণ ব্রোকারেজটাও খরচেরই একটা অংশ। এবার আসা যাক সেই বাদ দেওয়ার ব্যাপারে, মানে প্রি অ্যাকুইজিশন ইনকাম। এটা খুব মজার একটা বিষয়। ভাবুন, এমন একটা বন্ড কেনা হলো যেটার কিছু সুদ কেনার আগেই জমা হয়ে গেছে, আর সেই টাকাটা বন্ডের দামের মধ্যেই ধরা আছে। পরে যখন ওই সুদের টাকাটা পাওয়া যাবে, ওটা কিন্তু আয় নয়, ওটাকে ধরা হবে কস্ট রিকভারি হিসেবে। মানে ওটা বিনিয়োগের খরচ কমিয়ে দেবে, কারণ ওই টাকাটা তো আসল বিনিয়োগ থেকেই ফেরত আসছে, তাই না? তো বিনিয়োগের প্রাথমিক খরচ তো খাতায় লেখা হয়ে গেল, কিন্তু গল্পটা এখানে শেষ নয়। সময়ের সাথে সাথে ব্যালেন্স শিটে এর মূল্য কি একই থাকবে? এখন সেটাই দেখার বিষয়। এখানে আবার সেই দুটো পথের কথা চলে আসে, কারেন্ট আর লং টার্ম। কারেন্ট ইনভেস্টমেন্টের জন্য নিয়ম হল কস্ট বা ফেয়ার ভ্যালু দুটোর মধ্যে যেটা কম, মানে বাজারের ওঠানামার সাথে এর মূল্যকে অ্যাডজাস্ট করতে হয়। কিন্তু লং টার্ম ইনভেস্টমেন্টকে অনেকটা স্থির ধরা হয়, তাই সেটাকে সাধারণত খরচের মূল্যেই রাখা হয়, যদি না এর মূল্যে কোনো বড় স্থায়ী ক্ষতি হয়। এই শেষ কথাটা খুব গুরুত্বপূর্ণ, যদি না বড় স্থায়ী ক্ষতি হয়। কিন্তু যদি সেটা হয়েই যায়, ধরুন একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মূল্য হু হু করে নেমে গেল, তখন কি করণীয়? চলুন একটা কেস স্টাডি দেখা যাক। একটা কোম্পানি 2 লাখ টাকা দিয়ে একটা তালিকাবিহীন দীর্ঘমেয়াদী বিনিয়োগ করেছিল, কিন্তু যে কোম্পানিতে বিনিয়োগ করা হয়েছিল তাদের অবস্থা খুব খারাপ হয়ে গেল। এতটাই খারাপ যে ওই 2 লাখ টাকার বিনিয়োগের মূল্য নেমে এসে দাঁড়ালো মাত্র 20,000 টাকায়। এটা স্পষ্ট যে এই পতনটা অস্থায়ী কিছু নয়। এই রকম একটা পরিস্থিতিতে AS 13 কি বলছে? নির্দেশিকা একদম পরিষ্কার। প্রথমে কোম্পানিকে স্বীকার করতে হবে যে এই ক্ষতিটা স্থায়ী বা আদার দেন টেম্পোরারি। তারপর বিনিয়োগের বহনযোগ্য পরিমাণ কমিয়ে আনতে হবে। আর এই যে 1,80,000 টাকার পুরো ক্ষতিটা, সেটা লাভ ক্ষতির স্টেটমেন্টে চার্জ করতে হবে। কেন? যাতে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো একটা সঠিক এবং বাস্তব চিত্র দেখাতে পারে। আবার এমনও তো হতে পারে যে বিনিয়োগের উদ্দেশ্য বদলে গেল, একটা দীর্ঘমেয়াদী বিনিয়োগকে স্বল্পমেয়াদী হিসেবে দেখানোর দরকার পড়ল, বা তার উল্টোটা, তখন স্থানান্তর হবে কোন মূল্যে?
এখানেও নিয়ম আছে। দীর্ঘমেয়াদী থেকে স্বল্পমেয়াদীতে গেলে স্থানান্তর হবে খরচ আর বহনযোগ্য মূল্যের মধ্যে যেটা কম সেই মূল্যে, আর স্বল্পমেয়াদী থেকে দীর্ঘমেয়াদীতে গেলে হবে খরচ আর ন্যায্য মূল্যের মধ্যে যেটা কম। মোট কথা, একটা রক্ষণশীল পদ্ধতি নেওয়া হয় যাতে বিনিয়োগের মূল্য কোনোভাবেই বেশি না দেখানো হয়। আমরা আমাদের অ্যানালিস্টের কাহিনীর শেষ পর্বে চলে এসেছি। অ্যাকাউন্টিং তো হলো, কিন্তু শুধু ঠিকঠাক অ্যাকাউন্টিং করলেই চলে না, সেটাকে সঠিকভাবে প্রকাশ করা বা সবার সামনে তুলে ধরা ও ততটাই জরুরি। আর এই প্রকাশের মধ্যে কি থাকে? অনেক কিছু, যেমন কোন অ্যাকাউন্টিং পলিসি ব্যবহার করা হচ্ছে, বিনিয়োগ থেকে কত আয় হলো, কোনো বিনিয়োগ বিক্রি করে লাভ না লোকসান হলো কিনা, যদি তালিকাভুক্ত বিনিয়োগ থাকে তার বাজার মূল্য কত, এই সব কিছু জানানো হয় যাতে সবাই একটা পরিষ্কার ধারণা পায়। তো গল্পের শেষে আমাদের অ্যানালিস্টের কাছে এখন সবকিছু পরিষ্কার। তিনি এখন বুঝতে পেরেছেন যে AS 13 শুধু কিছু শুকনো নিয়মকানুন নয়, বরং এটা একটা শক্তিশালী মাধ্যম যা দিয়ে একটা বিনিয়োগের পুরো যাত্রার, তার উত্থান পতনের সঠিক আর স্বচ্ছ গল্পটা বলা যায়। শেষ কথা হলো, একটা বিনিয়োগের মূল্য শুধু একটা সংখ্যা নয়, এর পেছনে একটা গল্প আছে। প্রশ্নটা হচ্ছে, কোনো আর্থিক বিবরণী আসলে কোন গল্পটা বলছে? বৃদ্ধির, স্থিতিশীলতার, নাকি কোনো লুকিয়ে থাকা ঝুঁকির? উত্তরটা কিন্তু ওই সংখ্যাগুলোর মধ্যেই রয়েছে।